যে সম্পর্কে পাওয়ার আশা থাকে, স্বার্থের লোভ থাকে, সেই সম্পর্ক আর যাই হোক নিখুঁত ভালোবাসার সম্পর্ক হতে পারে না। যে মানুষগুলো কিছু পাওয়ার আশায় আপনার কাছে আসবে, আর যাই হোক সে কখনোই আপনার আপন না। সে দূরে চলে যেতে পারে খুব অনায়াসে, স্বার্থ ফুরালেই। আর সেজন্য আপনি বোকার মতো মন খারাপ করবেন, এটা কোনো কথাই না। আমরা অনেক সম্পর্কের মাঝেই থাকি, ভেবে থাকি তিনি হয়তো আমাদের নিঃস্বার্থ ভালোবাসে। সেই প্রকৃত ভালোবাসার লোভে আমরা তাদের আরও কাছে চলে যাই। ভুল ভেঙে যখন দেখতে পাই সেই ভাবনাটা আমার ভুল ছিল, পুরো মানুষটার ভিতরে স্বার্থের কিছু চাহিদা ছিল, তখন কিন্তু সে চাইলেই খুব দ্রুতই আপনার কাছ থেকে দূরে সরে যেতে পারে। কিন্তু আপনি বোকার মতো তার কথা ভেবে কষ্ট পাচ্ছেন। আচ্ছা, এখানে ঠকালো কে আর ঠকলই বা কে? এ যুগে নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার। যাকে আপনি নিঃস্বার্থ ভালোবেসে আপনার মন প্রাণ দিয়ে তার প্রতি দোয়া করেছেন, সে আপনার সেই অগাধ ভালোবাসাটা হারিয়েছে। আপনি যে পরিমাণ বিশ্বাস তাকে করেছিলেন, সেই বিশ্বাসের মর্যাদা সে রাখতে পারেনি। প্রকৃতপক্ষে এখানে আসলে কে ঠকলো বলেন তো? কোনো কিছু পাওয়ার আশায় কখনোই মানুষের সাথে সম্পর্ক গড়তে নেই। স্বার্থের দুনিয়ায় সবাই তো স্বার্থের কথাই ভাববে, তবে কিছু কিছু সম্পর্ক এমন থাকা উচিত যে সম্পর্কে উভয় পাশের থেকেই কোনো আশা রাখা উচিত নয়। আর প্রকৃতপক্ষে যে মানুষগুলো আপনার কাছে স্বার্থের লোভে কাছে আসে, অভিনয় করে, তারা আসলে প্রকৃতপক্ষে কখনোই আপনার আপন ছিল না। আপনি এতদিন ভুল ধারণায় বাস করতেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা? আশা করি দেশ কিংবা দেশের বাহিরে, কাছে কিংবা দূরে, যে যেখানেই আছেন না কেন, আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। যে এম মারফিস ডায়েরির পক্ষ থেকে আমি মারফি বরাবরের মতো চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে। আমার প্রিয় আপু এবং ভাইয়াদের নতুন ব্লগটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি ভিডিওটি স্কিপ না করে আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। আজকে একটা সত্যি কথা শেয়ার করি আপনাদের সাথে। আমি জানি যে সমস্ত আপু এবং আন্টিরা সারা দিন রাত কষ্ট করে এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন, তাদেরকে আমার বলা লাগবে না। তারা অনায়াসেই আমার কষ্টটা অনুভব করতে পারবেন। আর যারা কিনা আমাদের রেগুলার ভিউয়ার্স, কোনো ইউটিউব চ্যানেল নেই, তারা হয়তো সেই কষ্ট সম্পর্কে ধারণা রাখে না, হয়তো বা তারা জেনে থাকে কিংবা সেভাবে অনুভব করে না। হ্যাঁ, আসলে ভিডিও মেক করা কিন্তু অনেকটাই কষ্টের। তার চেয়েও বেশি কষ্টের কি জানেন? এত কষ্ট করে এত কয়েক ঘন্টা পরিশ্রম করি। আর সত্যি কথা বলতে, আমরা যারা ইউটিউবে কাজ করছি গৃহিণী হিসেবে, তারা কিন্তু সংসারের সব কাজের পাশাপাশি এই কাজটাকেও মেইন কাজ হিসেবে ধরি। যেহেতু এখানে আমি এসেছি, এটি আমার ভালো লাগার জায়গা, কিন্তু সত্যি বলতে নর্মাল কাজগুলো করতে যেখানে 30 থেকে 40 মিনিট প্রয়োজন, সেই একই কাজ ভিডিও আকারে সবার সামনে উপস্থাপন করতে কিন্তু আমাদের প্রায় 1.5 থেকে 2 ঘন্টাও লেগে যায়। আর সেগুলো শুধু শো করাই নয়, বরং পুরো ভিডিওটা এডিটিং করা, প্লাস সেখানে আবার এক্সট্রা করে ভয়েস দিতে অনেকটাই সময়ের প্রয়োজন। তবে দেখেন আফসোস, আমরা যারা অনেক কষ্ট করে পরিশ্রম করছি, তারা না কোনোই ফলাফল পাচ্ছি না। এত কষ্ট করে ভিডিও করার পরও যখন দেখি ভিউয়ের অবস্থা খুবই খারাপ, যখন দেখতে পাই কোনো সফলতাই ছোঁয়া পাচ্ছি না, তখন কিন্তু মনে ভীষণ কষ্ট লাগে আর বারবার নিজেকে ভেঙে ফেলি। তখন মনে হয় এটি ছেড়ে দেই। এত কষ্ট করে কী বা হচ্ছে, কতটুকুই পরিশ্রম করছি সেটা কেবল নিজেকেই নিজে প্রশ্ন করি। তবে সত্যি বলতে যতটুকুই ভালোবাসা পাচ্ছি তার জন্য আমি কৃতজ্ঞ। এমনও কিছু কিছু আপু রয়েছে আমাকে অনেক ভালোবাসা শো করে, তাদের কাছে মনে হয় আমার এই কষ্টটা সার্থক।
সত্যি বলতে মাঝে মাঝে এখান থেকে চলে যেতে ইচ্ছে করে। প্রায় নিজে অনুভব করি বৃথা কষ্ট ছাড়া আর সময় নষ্ট ছাড়া হয়তো আর কিছুই হচ্ছে না। আমি জানি আমার এমন অনেক প্রিয় আপু এবং আন্টিরাও আমার মতো একই সমস্যায় ভুগছেন, তবুও তারা কিন্তু হাল ছাড়েনি। পরিশেষে আবার নিজেকে নিজে শক্ত করে গড়ে তুলি। না, একদিন মহান আল্লাহ তাআলা অবশ্যই পরিশ্রমের মূল্য দেবে। যে কাজটাকে আমি ভালোবেসে করতে চাচ্ছি, আমি চাচ্ছি সেই কাজটিতে আমি সফল হই। আর তার জন্যই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া এবং কাজটি এমনভাবে আষ্টে পৃষ্ঠে নিজেকে জড়িয়ে ফেলা উচিত, সেই কাজের সাথে এমনভাবে লেগে যাওয়া উচিত যাতে না হওয়া আগ পর্যন্ত দম নেই, সাফল্য না পাওয়া আগ পর্যন্ত রেহাই নেই। হোক না 5 মাস লাগুক কিংবা 1 বছর কিংবা তার চেয়েও বেশি সময়, যতদিন না সফলতার ছোঁয়া পাচ্ছি এভাবেই কষ্ট করে যেতে হবে। আর নিজের ধৈর্য পরিশ্রম কখনোই আপনার নিজের সাথে বেইমানি করবে না। এই একটা মনোবল নিয়েই দিনের পর দিন আমি ভিডিও মেক করছি। তবে জানি না মহান আল্লাহ তাআলা কখনো সেই সুযোগ দেবে কি না আপনাদের ভালোবাসা পাওয়ার। সত্যি বলতে খুবই ইমোশনাল হয়ে আজকে অনেকগুলোই কথা বলেছি। জানি না কার কাছে কেমন লেগেছে। যদি আপনাদের কারো কাছে কথাগুলো শুনতে একটুও খারাপ লেগে থাকে তাহলে আমি আন্তরিকভাবেই দুঃখিত। তবে যদি কোনো আপু কিংবা আন্টি আমার এই কথাগুলোর মানে বুঝতে পারেন, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের করা প্রত্যেকটি সুন্দর সুন্দর কমেন্ট আমি অনেকটা ইন্সপায়ার হই। সত্যি বলতে এত মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়ে তখন মন অনেক ভালো হয়ে যায়। হোক না আমি অত বড় হতে না পারি, তবে কিছু কিছু মানুষের ভালোবাসা পেয়ে আমি তাদের প্রতি আসলেই কৃতজ্ঞ। আর সে সমস্ত আপু এবং আন্টি কিংবা ভাইয়াদের প্রতিও আমার অনেক অনেক দোয়া এবং শুভকামনা। জানি না আজকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে। যদি কারোর কাছে সামান্য হলেও একটু ভালো লেগে থাকে, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে এই বোনটির পাশে থাকতে পারেন। সাবস্ক্রাইব করেই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনারা আপনাদের ব্যস্ততার সময় কাটিয়ে চাইলে ভিডিওটি দেখে নিতে পারবেন। যে সমস্ত আপু এবং ভাইয়ারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ। সারাদিনের টুকটাক কাজ তো দেখতেই পাচ্ছেন। আর এখন চলে এসেছি সন্ধ্যার নাস্তার আয়োজন করতে। প্রতিদিন সন্ধ্যায় বিরাট এক টেনশন। প্রতিদিন রান্নার ক্ষেত্রেও যেহেতু এই দুশ্চিন্তাটা হয়ে থাকে, কিন্তু সন্ধ্যায় এই দুশ্চিন্তা আরও বড় আকারে হয়। কেননা সন্ধ্যায় কী নাস্তা তৈরি করব। যদিও আমার মেয়ে এখনও অনেকটাই ছোট বায়না করার জন্য, কেননা ও এখনও বায়না করতে শেখেনি। আর সেজন্যই অনেক সময় ভেবে পাই না আজকে সন্ধ্যার নাস্তায় কি বানাবো। সত্যি বলতে স্যুপ জিনিসটা কিন্তু জাইফার বাবা সেরকমভাবে লাইক করে না। হ্যাঁ খায়, কিন্তু তার সেরকম পছন্দের নয়। তবে সেদিন একটি নাটকে থাই স্যুপ দেখার পর আমাকে বলছিল থাই স্যুপ রান্না করার কথা। আর আজকে ভাবলাম সেজন্য সেটিই করে ফেলি। যেহেতু থাই স্যুপ রান্না করতে তেমন কোনো ভেজাল নেই, খুব অল্প সময়ে সহজেই থাই স্যুপ রান্না করা যায়, তাই ভাবলাম আজকেই সেটি বানিয়ে ফেলি। আর বাসায় যেহেতু সব ধরনের ইনগ্রিডিয়েন্টস রয়েছে, শুধুমাত্র লেমন গ্রাস ছাড়া। আসলে আমি এখানে আশেপাশে লেমন গ্রাস কোথাও খুঁজে পাইনি। আর সেজন্যই আমি এখানে প্যাকেটের সেই থাই স্যুপের ফ্লেভারটা যোগ করার জন্য ম্যাগি থাই স্যুপটি ইউজ করব। পুরো রেসিপিটি আমি আমার মনের মতো করছি, জাস্ট ফ্লেভারটা আনার জন্য এখানে আমি প্যাকেটের থাই স্যুপের রেডি মিক্সটি ইউজ করছি। 1 কাপ চিকেন, সাথে মাশরুম আর শ্রিম্প দিয়ে আমি সাথে টমেটো সস, সয়া সস, টেস্টিং সল্ট, লেবুর রস এবং চিনি এবং পরিশেষে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। এখানে আমি প্রথমে 2টো ডিমের কুসুম ব্যবহার করেছিলাম, পরে ভাবছিলাম পরিমাণটা একদমই ঠিক হচ্ছে না, পরে আরও এক্সট্রা একটি কুসুম অ্যাড করেছি। এরপর এখানে প্যাকেটের মশলাটি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশাতে হবে, কেননা এই মিশানোর ভিতরেই কিন্তু আসল স্বাদ লুকিয়ে আছে। যত ভালো করে মিশানো হবে
ডিমের কুসুম এবং কর্নফ্লাওয়ারের গুঁড়াটা খুব ভালো করে একে অপরের সাথে মিশে যাবে আর স্যুপটাতেও খুব সুন্দর একটি টেক্সচার হবে। ভালো করে মিশানোর পর এরপর এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। সত্যি বলতে আমি যেহেতু সেরকম কোনো পাকা রাঁধুনি নয়, মাত্র রান্না শিখছি আর সেজন্যই ইউটিউবের সাহায্য নিচ্ছি। অনেক আপুরাই কিন্তু খুব সুন্দরভাবে রেসিপিগুলো আমাদের সাথে শেয়ার করে আর তাদের রেসিপি দেখেই আমরা কিন্তু বাসায় চাইলে মজার মজার রান্না করে খেতে পারি। বাসায় বসেই রেস্টুরেন্ট স্টাইলে খুব মজাদার রান্না করতে পারি। আর সত্যি বলতে রেস্টুরেন্টের থেকেও এর স্বাদ আরও বেশি হয়, কেননা রেস্টুরেন্টে তো ইনগ্রিডিয়েন্টসগুলো তারা পরিমাণ করে দেয়, কিন্তু নিজে যখন বাসায় বানাচ্ছেন তখন কিন্তু এর পরিমাণটা আপনার মনের উপরে ডিপেন্ড করছে। আপনি কীরকম টেস্ট চান সেই উপরে ডিপেন্ড করেই আপনি আপনার পছন্দ মতো রেসিপিগুলো তৈরি করতে পারবেন। সত্যি বলতে আমার কাছে কিন্তু রেস্টুরেন্টের থেকে নিজে বাসায় তৈরি করে খেতেই বেশি ভালো লাগে। হ্যাঁ, রেস্টুরেন্টে খাওয়ার স্বাদ আলাদা, কেননা সেখানে একটি এনভায়রনমেন্ট প্লাস অনেক ধরনের ইস্যু রয়েছে, সেখানে গেলে আপনার মনও ভালো হয়ে যাবে। তবে খাওয়ার কথা যদি বলতে হয়, নিজের বাসায় নিজের মনের মতো করে ইনগ্রিডিয়েন্টস দিয়ে মনের মতো টেস্ট অনুযায়ী খাবার তৈরি করে খেয়ে দেখবেন অনেক তৃপ্তি পাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।